সময়টা 1989 সালের ডিসেম্বরের মাঝামাঝি। আমরা এখন বুকারেস্টের প্যালেস স্কোয়ারে দাঁড়িয়ে, চারপাশের তাপমাত্রা হিমাঙ্কের নিচে। এখানে জমায়েত করা হয়েছে 50,000-এরও বেশি মানুষকে। তাদের অনেককেই সরাসরি স্কুল বা কর্মস্থল থেকে নিয়ে আসা হয়েছে। হাড় কাঁপানো এই শীতে কেউ কেউ ঠায় দাঁড়িয়ে আছেন 5 ঘন্টারও বেশি সময় ধরে। তারা সবাই অপেক্ষা করছেন একজনের জন্য, নিকোলাই চাউশেস্কু। দীর্ঘ 24 বছর ধরে তিনি এক লোহার শাসনে রোমানিয়াকে কবজায় রেখেছেন। এর মাত্র কয়েকদিন আগে তিমিসোয়ারাতে চাউশেস্কুর সমালোচনা করায় একজন স্থানীয় ধর্মযাজককে গ্রেপ্তার করতে গেলে স্থানীয় মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। সৈন্যরা বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালালে সেই খবর দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে এবং গড়ে ওঠে তীব্র গণ আন্দোলন। নিজের ইমেজ পুনরুদ্ধারে মরিয়া হয়ে চাউশেস্কু বুকারেস্টে এই বিশাল সমাবেশের ডাক দেন, যা জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। আর এটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। চাউশেস্কু ব্যালকনিতে এসে দাঁড়ালেন এবং আকাশ কাঁপানো উল্লাসের মধ্যে জনগণের উদ্দেশ্যে হাত নাড়ালেন। কিন্তু দৃশ্যপটটা যেন স্বাভাবিক ছিল না। সামনের কয়েক সারি মানুষ ছাড়া বাকি সবাই ছিল নিথর, স্তব্ধ। আসলে সেই উল্লাস বা স্লোগান ছিল সম্পূর্ণ ফেক। স্কোয়ারের চারপাশে থাকা বিশাল বিশাল স্পিকারগুলো থেকে আগেই রেকর্ড করে রাখা স্লোগান বা জনতার উল্লাস বাজানো হচ্ছিল। এরপর চাউশেস্কু তার ভাষণ শুরু করলেন। শুরুতে সবকিছু ঠিকঠাক মনে হলেও যখনই তিনি আয়োজকদের ধন্যবাদ দিচ্ছিলেন, ঠিক তখনই ভিড়ের পেছন থেকে ভেসে আসে তীব্র চিৎকারের শব্দ। এটি কোনো রেকর্ড করা শব্দ ছিল না। Someone is shooting! তার স্ত্রী এলেনা আতঙ্কে চিৎকার করে ওঠেন। নিরাপত্তা রক্ষীরা বলে ওঠেন, ওরা ভবনে ঢুকে পড়ছে। ক্যামেরার আড়ালে বিক্ষোভকারীরা তখন ব্যারিকেড ভেঙে কেন্দ্রীয় কমিটির ভবনের দিকে ধেয়ে আসছিল, ঠিক যেখানে চাউশেস্কু দাঁড়িয়েছিলেন। ক্যামেরাম্যানকে আগে থেকে নির্দেশ দেওয়া ছিল যে অপ্রীতিকর কিছু ঘটলে ক্যামেরা যেন তৎক্ষণাৎ আকাশের দিকে তাক করা হয়। বিক্ষোভকারীরা তখন চাউশেস্কুর একদম নিচে, আর তিনি ও এলেনা দুজনেই মরিয়া হয়ে তাদের পিছিয়ে যেতে বলছেন। এটি উস্কানি, বিড়বিড় করে নিজেকেই বললেন চাউশেস্কু এবং জনতার দিকে চিৎকার করতে থাকলেন। কোনোভাবে নিরাপত্তা রক্ষীরা ভিড়টিকে ব্যারিকেডের ওপারে সরিয়ে দিতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। চাউশেস্কু হঠাৎ বেতন বৃদ্ধি এবং উচ্চ পেনশনের ঘোষণা দিয়ে ভাষণ চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সভা শেষে জনতা বাড়ি ফিরতে রাজি হয়নি। বছরের পর বছর ধরে চলা মিথ্যাচার আর দমনপীড়নে তারা ক্লান্ত হয়ে পড়েছিল। তারা বুকারেস্ট জুড়ে ছড়িয়ে পড়ে, চাউশেস্কুর পতন চাই, চাউশেস্কুর পতন চাই স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে স্বাধীনতার ডাক দেয়। এই খবর শুনে চাউশেস্কু ক্ষোভে ফেটে পড়েন। বুকারেস্টে অবস্থান করে তিনি যে কোনো মূল্যে বিক্ষোভ দমনের জন্য ট্যাঙ্ক, পদাতিক সৈন্য এবং তার কুখ্যাত গোপন পুলিশ বাহিনীকে নির্দেশ দেন। আর তারা ঠিক তাই করল। রাস্তায় মিছিলের ওপর গুলি চালানো হলো, এমনকি ব্যারিকেড দেওয়া মানুষের ওপর ভবনের ছাদ থেকে স্নাইপার দিয়ে নিশানাও করা হলো। ভোরের দিকে রাস্তায় রক্তের নদী বয়ে গেল, যা ধুয়ে ফেলতে সেনাবাহিনীকে বড় বড় জলের কামান ব্যবহার করতে হয়। চাউশেস্কু তখন বুকারেস্টেই ছিলেন এবং ভেবেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। তিনি স্ত্রী এলেনাকে আশ্বস্ত করে বলেন, নিশ্চয়ই এখন সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তার ধারণা ছিল সম্পূর্ণ ভুল। ভোর হতে না হতেই খবর আসে যে হাজার হাজার শ্রমিকের দল কারখানা ছেড়ে শহরের কেন্দ্রের দিকে ধেয়ে আসছে। এবার পাশার দান উল্টে গেল। বিক্ষোভ সামাল দিতে পাঠানো পুলিশ ও সৈন্যরা হঠাৎ করেই গুলি করতে অস্বীকার করে এবং উল্টো জনতার সাথে হাত মেলায়। চাউশেস্কু তড়িঘড়ি করে কেন্দ্রীয় কমিটির ভবনে পলিট ব্যুরোর সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। একই সময়ে কয়েক লাখ বিক্ষোভকারী সদর দপ্তর ঘিরে ফেলে ভেতরে ঢুকতে শুরু করে। তারা যখন অফিসের মাত্র কয়েক মিনিটের দূরত্বে, তখন চাউশেস্কু তার পাইলটকে ছাদে হেলিকপ্টার নিয়ে আসার নির্দেশ দেন। চরম বিপর্যয়ে ভেঙে পড়া চাউশেস্কু দম্পতিকে দেহরক্ষীরা পাজা কোলে করে হেলিকপ্টারে তুলে দেয়। আতঙ্কে তাদের মুখ তখন ফ্যাকাশে। দুজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং দুজন দেহরক্ষী সহ গাদাগাদি করে চাউশেস্কু দম্পতি আকাশে উড়াল দেন বিক্ষোভকারীরা ছাদে পৌঁছানোর মাত্র কয়েক মিনিট আগেই। পাইলট প্রথমে তাদের নিয়ে শহরের উত্তরে স্নাগভে চাউশেস্কুর বাসভবনের দিকে রওনা হন।
সেখানে পৌঁছে নিকোলাই মরিয়া হয়ে সামরিক সহায়তার চেষ্টা করেন এবং পাইলটকে নির্দেশ দেন এসকর্ট হিসাবে আরও 2টি হেলিকপ্টার আনার জন্য। তবে ওপাশ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় তারা এখন সম্পূর্ণ একা, কেউ সাহায্যে আসবে না। পাইলট তাদের দ্রুত আবার উড়াল দেওয়ার পরামর্শ দেন এবং হেলিকপ্টারের ওজন কমাতে 2 কর্মকর্তাকে সেখানেই ফেলে যান। নিকোলাই এবার টিটু শহরের দিকে যাওয়ার নির্দেশ দেন, যেখানে অনুগত কোনো সেনাদল পাওয়ার আশা ছিল। কিন্তু হঠাৎ রেডিওতে বার্তা বেজে ওঠে, All flights are grounded. Any unidentified aircraft will be shot down. নিরুপায় হয়ে তারা অবতরণ করতে বাধ্য হন। পাইলট তাদের বুকারেস্ট এবং তার্গোভিস্তের মাঝামাঝি একটি রাস্তার ধারে নামিয়ে দেয়। এখন চাউসেস্কু দম্পতি মাত্র 2 জন রক্ষীসহ সম্পূর্ণ একা ও অসহায়। কিছুক্ষণ পর তারা জোর করে একটি গাড়ি দখল করেন। গাড়ির চালক ছিলেন একজন সাইকেল মেকানিক, যিনি তাদের তার্গোভিস্তে শহরের দিকে নিয়ে যান। যাওয়ার পথে গাড়ির রেডিওতে তারা শুনতে পাচ্ছিলেন বুকারেস্টে বিপ্লবীদের বিজয়ের খবর। চালক পেট্রিশার তাদের পরামর্শ দেন শহরের উপকণ্ঠে একটি কৃষি ইনস্টিটিউটে লুকিয়ে থাকার জন্য। তারা সেখানে পৌঁছালে ইনস্টিটিউটের পরিচালক তাদের একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা আটকে দেন। তারা কার্যত বন্দী হয়ে পড়েছেন। কিছুক্ষণ পরেই স্থানীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে শহরের একটি সামরিক ব্যারাকে হস্তান্তর করে। নতুন সরকার চাইল যত দ্রুত সম্ভব তাদের বিচার শেষ করতে। গ্রেপ্তারের পরদিনই রাষ্ট্রপ্রধানের সই করা ডিক্রি অনুযায়ী ওই ব্যারাকটির ভেতরে একটি বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গঠন করা হয়। তাদের বিরুদ্ধে গণহত্যা, অর্থনীতি ধ্বংস করা এবং বিদেশি ব্যাংকে $100 কোটি পাচারের অভিযোগ আনা হয়। অভিযোগগুলো যখন পরিচালনা হচ্ছিল, নিকোলাই তখন স্রেফ তাচ্ছিল্যের হাসি হাসছিলেন। সেই বিচার ছিল নামমাত্র এবং সংক্ষিপ্ত, যা স্থায়ী হয়েছিল মাত্র 2 ঘন্টা। কোনো প্রকৃত আত্মপক্ষ সমর্থন বা আপিলের সুযোগ ছাড়াই তা সম্পন্ন হয়। চাউসেস্কু এই আদালতকে অবৈধ ঘোষণা করে স্বীকৃতি দিতে অস্বীকার করেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ট্রাইব্যুনাল দম্পতিকে দোষী সাব্যস্ত করে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের রায় দেয় এবং তা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়। নিকোলাই শেষ মুহূর্তে আপিলের চেষ্টা করলেও তা নাকচ করে দেওয়া হয়। কক্ষ থেকে বের করার সময় তিনি রক্ষীদের অনুরোধ করেন যেন তাকে এলেনার সাথে মরতে দেওয়া হয়। তারা সেই অনুরোধটি রেখেছিল। এদিকে একজন সৈন্য তাদের হাত বাঁধার জন্য দড়ি নিয়ে এলে চাউসেস্কু দম্পতি তাতে চরম আপত্তি জানায়। তারা তর্ক করতে শুরু করেন যে হাত বাঁধার প্রয়োজন নেই, তারা পালাবেন না। কিন্তু কেউ তাদের কথা শুনল না। এরপর তাদের ব্যারাকের প্রাঙ্গণে নিয়ে গিয়ে দেয়ালের সামনে দাঁড় করানো হয়। এলেনা রাগে ফেটে পড়েন এবং ফায়ারিং স্কোয়াডকে গালিগালাজ করতে থাকেন। কেউ কেউ বলেন তিনি কাঁদছিলেন। অন্যদিকে নিকোলাই ছিলেন অপেক্ষাকৃত শান্ত। তিনি তার শেষ মুহূর্তে শ্রমিকদের অধিকারের গান দি ইন্টারন্যাশনাল গাইতে শুরু করেন। পরের দিনই রোমানিয়ান টেলিভিশনের পর্দায় ফুটে ওঠে সেই দেয়ালের নিচে পড়ে থাকা 2টি নিথর দেহ, যা ছিল চাউসেস্কু শাসনের চূড়ান্ত অবসানের প্রমাণ। এরপর 1990 সালের মে মাসে রোমানিয়ার দীর্ঘ কয়েক দশক পর প্রথমবার মুক্ত নির্বাচনের স্বাদ পায়। পরবর্তী 20 বছরে দেশটি ন্যাটোতে যোগ দেয়, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় এবং একটি নতুন রাষ্ট্র হিসেবে পুনর্গঠিত হতে শুরু করে। যদিও আজকে রোমানিয়ার দিকে তাকালে আপনারও মনে হবে যেন সেই ডিক্টেটরের আমলে কত শান্তি ছিল। বর্তমানে সেখানে না আছে চাকরি, না আছে নিরাপত্তা, না গণতন্ত্রের স্বাধীনতা। আজ এত বছর পর আলোচনা সমালোচনা হয় এই নিয়ে যে নিকোলাই তার দেশকে শতভাগ ঋণমুক্ত করতে চেয়েছিলেন, যার ফলে জায়নিস্ট লবির বেশ লোকসান হতো। এজন্যই তাকে তার দেশের মানুষের হাতেই হত্যা করা হয়। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের ডকুমেন্টারির সাথে।